5ই আগস্ট আমার জন্য একটা বিশেষ দিন। এই দিনই আমার আত্মগোপনে যাইতে হয় 2018 সালের 5ই আগস্ট। আল্লাহর কি অসীম কুদরত, ঠিক 6 বছর পরে হাসিনা শাহীর পতন ঘটে সেই একই দিনে। সে দিল্লি পলায়। আজ সেই মহিমান্বিত দিন, যেদিন আমরা বিজয়ী হয়েছিলাম। মূল আলাপে যাওয়ার আগে আমার আত্মগোপনে যাওয়ার ঘটনাটা একটু জানেন নি, আপনারা অনেকেই হয়তো জানেন না, জানার আগ্রহ আছে। 2018 সালের 5ই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে। ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন। আর আমাকে ডিজিএফআই এর কোচুকেতের অফিসে ফোন করে ডাকা হয়। বলা হয় চা খাইতে ডাকতেছে, কারণ আমার সাথে আলাপ আছে। তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে, আমার বাসায়, অফিসে, কোনো কফি শপে, কিন্তু তাদের হেড অফিসে কেন? কোনো উত্তর নাই। আমি কইলাম অন্য জায়গায় আসেন, আমার অফিসে আসেন, বাসায় আসেন, একটা কফি শপে যাই। ওনারা যাবেন না, আমাদের চাপাচাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে, ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের। তখন আমি অধিকারের সাথে কাজ করি, গুম নিয়া, টর্চার নিয়া, ওই আবরার ভাই, শহীদুল আলম, ওনাদের সাথে গুমের ডকুমেন্টেশন করি। এইভাবে ফোন কইরা ডিজিএফআই ডাকে, আকরামুলকে এইভাবে ডাকছিল। আমি লুকায় পড়ি। পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে, আমার বাসার সামনে পাহারা বসায় 24 ঘন্টা। বাসার লোক বাইরে গেলে তারে ফলো করে। যাই হোক, 5 মাস আমি নানা জায়গায় লুকায় থাকি। এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে। আগের দিন 4 আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি পড়া মৌলানা বেশে ছবি, দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে? ওইসব সেই টাইমের ছবি। আমারে নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগাস্ট মাসে। আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করায় দেয়। ভয়েস অফ আমেরিকা ছাপে, আরও অনেকেই ছাপে। যাই হোক, তারপরে 5 মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি। এই আলাপ আর দীর্ঘ করি না। আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না, কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি। সব কিছু শেষ হয়ে গেছে। আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার ডুম হয়ে গেছে। বাংলাদেশে একটা ব্যবসা ছিল, খুব ভালো ব্যবসা ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। এইখানে চলতে পারি না, অনিশ্চিত ভবিষ্যৎ। কি করব, কোথায় থাকবো, এ বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না। একের পর এক চাকরির দরখাস্ত করি, ডাকে না। ফার্নিচারের দোকান আছে না, এই খেয়া, আপনারা চেনেন, সেখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও নেয় নাই। বলছে এই চাকরি তুমি করবা না। কত রকম মানুষ কতভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমার প্রতারণা করছে, তার হিসাব নাই। এর মধ্যে আমার বগুড়ার আর ঢাকার বাসায় নিয়মিত পুলিশ হানা দেয়, একের পর এক মামলা দিতেছে। ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যাই হোক, এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো। আপনি যখন সবচেয়ে ভালনারেবল, সেই সময় আপনি রোগাক্রান্ত হন। আপনি যখন সবচেয়ে দুর্বল, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম, তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে। আমারও করেছে। হ্যাঁ, সোশ্যাল ব্যাকটেরিয়া, সোশ্যাল ভাইরাস এই সমাজের। তবে আমার ওইসব টাইম পার না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না, আজকের জায়গায় আসতে পারতাম না, এটাও ঠিক। যাই হোক, আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম, আর কিভাবে হাসিনা উৎখাতে ভূমিকা রাখলাম, কেন রাখলাম, কোন তরিকায় রাখলাম, সেইটা এবার একটু আলাপ করি। আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে, আমি তো নাস্তিক ছিলাম, একদম পার নাস্তিক। সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি। আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই। এটা কত বড় উপহার মানুষ হিসাবে, তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না। আমার মনে কোনো মৃত্যু ভয় নাই, আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া। আর আমি জানি, আমি যদি মানুষের, মানব সত্তার, দেশের সামান্যতম উপকার করতে পারি, এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন। কথাটা সত্য। আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না, একাধিক মানুষ। কতজন? বাঙ্গু সুশীল, বাম, হিন্দুত্ববাদী, সো কল্ড সেকুলার, নাস্তিক, আওয়ামী লীগ, কেউই পারে নাই। আমি জানি পারবেও না। আমি এই অ্যাক্টিভিজমে আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে? ইন্ডিয়া। তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ। এটাই আমাদের বিপদ। সেই বাংলাদেশ অংশকে সে আদর্শিকভাবে পদানত করবে, অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত। এটাই হাসিনার শাসন। আর সেই শাসন একটা ফ্যাসিস্ট শাসন হয়ে উঠবে, কারণ সেটা সংখ্যালঘুর শাসন। সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সো কল্ড লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি, যেটা তাকে ঘিরে রাখে। এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানি ফেরি করবে। এই শক্তিটা ভয়ানক,
কারণ তারা সংখ্যায় দুর্বল। এটি ঠিক রুয়ান্ডার মতো। সেটা কিরকম? রুয়ান্ডার দুই জাতি ছিল, হুটু আর তুৎসি। পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং বুরুন্ডির প্রধান জাতিগোষ্ঠী। হুটুরা সংখ্যাগরিষ্ঠ। রুয়ান্ডার জনসংখ্যার প্রায় 85% ছিল হুটু, আর তুৎসিরা ছিল সংখ্যালঘু, 14-15%। এই তুৎসিরা ঐতিহাসিকভাবে গবাদি পশু পালন করত এবং তারা জমিদার শ্রেণী ছিল। বাঙ্গুল্যান্ডে যেরকম জমিদার শ্রেণী ছিল কলকাতার হিন্দুরা ঠিক সেই রকম। তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী। জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা তুৎসিদের উন্নত শাসনযোগ্য জাতি হিসেবে চিহ্নিত করে। তারা প্রশাসনে শিক্ষায় প্রাধান্য দেয়, ঠিক একইভাবে বাংলাদেশে যেটা ঘটছে। ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হইয়াও রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বঞ্চিত থাকে। বাংলাদেশে একই ঘটনা দেখেন, সেই জমিদার প্রথা, সেই কলকাতার হিন্দুরা, বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু, আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুৎসি। এখনও তুৎসিরাই ক্ষমতায়। দুর্বলের শাসন ভয়ঙ্কর হয়, কারণ তারা সবসময় ভয়ে থাকে। এই মনে হয় জয় বাংলা হয়ে গেলাম। এরা নৃশংস হয়, এরা প্রতিশোধ পরায়ণ হয়। আমি যেহেতু এই সিপিবি ঘরানার লোক, তাই আমি আবিষ্কার করলাম যে এই ঘরানা, এই বাঙ্গুল্যান্ডের এই তুৎসি ঘরানা, এটা দুর্বল। শিক্ষা দীক্ষায় দুর্বল, মেধায় দুর্বল, পেশাগত সাফল্যে দুর্বল। এদের বয়ান চুরমার করে দেওয়া সম্ভব। এদের সাথে কেউ ফাইটে যায় নাই। কেন যায় নাই জানেন? যারা যাইতে পারতো তারা যায় নাই। সে ভয় পায় যে তাকে সাম্প্রদায়িক, মৌলবাদী, হিন্দু বিদ্বেষী এগুলো টেকায় দেয় নাকি। সে তার ইসলামী নাম পরিচয় নিয়ে লজ্জিত এবং বিব্রত থাকে। এই কাজটা খুব ইন্ডিয়া ভালোভাবে করছে। গতকালই একজন আমারে বলতেছে যে, আমার পোস্টে এসে, যে ইন্ডিয়া যেইভাবে বাংলাদেশকে দেখাইতে চায়, আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে। আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন। আপনি বাংলাদেশের শত্রু। ইন্ডিয়া আমারে নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে? বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে? দেখলাম কে একজন কইতেছে, আমার অ্যাক্টিভিজমের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে? নাকি দায়িত্ব? এইগুলাই ইন্ডিয়ান ফুড সোলজারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশে। এই বাংলাদেশের লিবারাল সেকুলাররা বাংলাদেশের শত্রু। আসলে বাংলাদেশের রাজনীতিতে অবধারিতভাবে ইসলাম থাকবে, ধর্ম হিসাবে, মূল্যবোধ হিসাবে, ভ্যালুজ হিসাবে, জীবনযাপন পদ্ধতি হিসাবে। সেটাই স্বাভাবিক, সেটাই ন্যাচারাল। ইসলাম তো পশ্চিমের এই গ্রেকো রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রোগ্রেসিভ, প্রগতিশীল। সেই ন্যারেটিভে বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে। তাহলে এটা টেকসই হবে, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পাবে। একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্র কল্পনা ঠেকায় দিতে পারবো।